স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে চাপের মুখে ছিলেন তিনি। পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। আগস্টের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। নাম আসে শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের তদন্তে দুদকের তৎপরতা শুরুর পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে ফলাও করে খবর প্রকাশিত হয়। এর মধ্যেই সামনে আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ। পদত্যাগের জন্য চাপ বাড়তে থাকে তার ওপর। তাকে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান টিউলিপ সিদ্দিক। সমালোচনার মুখে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। স্যার কিয়ার স্টারমারকে দেয়া চিঠিতে টিউলিপ জানান, স্যার লরি ম্যাগনাসের তদন্তে তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতিমালা ভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। তবে এই তদন্ত সরকারের ব্যাপারে বিভ্রান্তি তৈরি করছে, যে কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন বলেও জানান টিউলিপ। গেল বছর যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। পরে গেল বছরেরই জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সরকার। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান লন্ডন প্রবাসীরা। আমি মনে করি যে টিউলিপ এবং তার মা হাসিনা, রেহানা এবং আপনার জয়, এরা করাপ্ট এবং বাংলাদেশে এই যে তারা দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন পাউন্ড তারা দেশের বাইরে তারা পাচার করেছে, এইটা এবং এটা এখনো আমি মনে করি যে টিউলিপের রেজিগনেশন ইজ নট গুড ইনাফ। যে যেখানে থেকে দুর্নীতি করবে তার পদত্যাগ হবে, এটাই আমরা দাবি করেছিলাম। সেই হিসাবে তিনি পদত্যাগ করেছেন একজন প্রবাসী হিসাবে, এবং এখানে যারা অবস্থানরত যুক্তরাজ্যে সবাই আনন্দিত। আমরা চাচ্ছি যে অবিলম্বে টিউলিপ তার এমপি থেকে পদত্যাগ করে। আমি অত্যন্ত আনন্দিত। টিউলিপ শুধু না, ওর ভাই, ববি এবং ওর যে ফ্যামিলি মেম্বার প্রত্যেককে ইনকোয়ারি করা হোক এবং বাংলাদেশের দুর্নীতি দমন করবে। আমি পদত্যাগ দাবি করছি এবং ওর এমপি থেকে পদত্যাগ দাবি করছি। উন্নত চিকিৎসা দিতে গেল 2 দিনে কিছু পরিবর্তন এনেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা। একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি আরও বলেন, লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। সর্বাধুনিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি গত 2 দিন যাবৎ কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে। লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস, ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে whether it is feasible, whether it is আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনো আছি কিনা, ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে ওনারা যখন জানাবে আমরাও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুকের প্লট গ্রহণ করায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করল দুদক। এ নিয়ে গত 3 দিনে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। আলাদা 2 মামলায় জয় ও হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও 2 মামলায় রাজুক সংশ্লিষ্ট আরও 23 জনও রয়েছেন আসামির তালিকায়। পূর্বাচল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল 2 দিনে 4 মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার তার বিরুদ্ধে নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময়ে কোনো আবেদন করেনি শেখ হাসিনা। এছাড়া সুধা সদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরেও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন। ঢাকা শহরে রাজুকে এখতিয়ারুদ্দিন এলাকায় আপনার কোনো বাড়ি আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, প্লট আছে কিনা, যদি আপনার সেটা থাকে তাহলে কিন্তু আপনি
আবেদনের অযোগ্য, ঠিক আছে, সে আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে, ফ্ল্যাট বা প্লট রয়েছে, সেই বিষয়টা তিনি গোপন করেছেন। একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আলাদা 2 মামলায় আসামি মোট 23 জন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এদিনে স্পষ্ট হবে কবে দেয়া হবে ঘোষণাপত্রটি। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় সমসাময়িক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে, শিক্ষক সংগঠন, বিভিন্ন গ্রুপ অফ পিপল, স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। বলেন, বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় বৈঠক হবে। সেখানে ঐক্যমতের ভিত্তিতেই ঘোষণাপত্র জারির ব্যাপারে সিদ্ধান্ত হবে। যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে, রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ, তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। যেসব টকশোজীবী ও বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন তারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। আপনারা ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে, আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আগামী জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি, অন্যথায় বাড়বে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না তার দল। বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার অগ্রাধিকার পাবে বলেও জানান মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সোমবার দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব। বলেন, যুগপৎ আন্দোলনে থাকা সবাই দ্রুত নির্বাচনের পক্ষে। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, তড়িঘড়ি করে স্বৈরাচারের বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। রাজনৈতিক সরকার এলেও এর বিচার করবে। কথা বলেন জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও। আমরা একটা ঘোষণার খসড়া পত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছে যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের
বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি। বাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে বেশ কিছু পণ্য সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। ভারতের সাথে হওয়া চুক্তি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে তা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো, এই কথা বলেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস। ইউএনডিপি প্রতিনিধি দল সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, এজন্য জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ইউএনডিপি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সাথে বৈঠক করে তাদের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, আর এজন্যই ইউএনডিপির কাছে চাওয়া হয়েছে প্রযুক্তি সহায়তা। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন, সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন। পরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, নির্বাচন কমিশন কি চায় তার উপর নির্ভর করছে ইউএনডিপির সহযোগিতা। জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিবে জাতিসংঘ। বিকেলে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নির্বাচন কবে হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না, আমরা শুধু জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনের সহায়তার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সাথে বৈঠক করতে জাতিসংঘ প্রতিনিধি দলটি বুধবার যাবে চট্টগ্রাম। ফিরে এসে 10 দিন পর প্রতিবেদন দেবে নির্বাচন কমিশনারকে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলার যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। খালাস পেয়েছেন আরও 4 জন। এর আগে একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ায় বাবরের কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করে 10 ট্রাক অস্ত্রের চালান। এই ঘটনায় বন্দরনগরী কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। আলোচিত এই মামলার তদন্ত শুরু হয় বিএনপি সরকারের সময়। পরবর্তীতে 1-11 সরকারের সময় মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে শুরু করে তদন্ত। তখন অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চূড়ান্ত বিচারে অস্ত্র চোরাচালানের মামলায় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর অস্ত্র আইনের মামলায় একই আসামিদের দেয়া হয় যাবজ্জীবন। বিচারিক আদালতের রায়ের পর আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন। এই 5 জন খালাস পেয়েছেন। আইনজীবী জানান, বাবরের বিরুদ্ধে আনা 2টি অভিযোগে ভিত্তিহীন মনে করছে আদালত। 78 দিন রিমান্ডে থাকার সময় জোর করেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন।
তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2টি মামলাতেই উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বিধি নিষেধের কারণে এবার সীমিত পরিসরে উদযাপিত হয়েছে পুরান ঢাকার 400 বছরের পুরনো উৎসব সাকরাইন। পৌষের বিদায় লগ্নে দিনভর ঘুড়ি উড়ানো, শীতের পিঠা রসাস্বাদন আর সন্ধ্যায় আতশবাজির রঙিন আলোয় মঙ্গলবার উদযাপিত হয় এই উৎসব। তবে নানা বিধি নিষেধে এবার কিছুটা ঢিলেঢালা ছিল এই উৎসব। পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার, লক্ষ্মী বাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, লালবাগ ও এর আশেপাশের এলাকাগুলোতে চলছে সাকরাইনের উদযাপন। স্থানীয়দের পাশাপাশি উৎসবে অংশ নিয়েছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। ঘুড়িকে কেন্দ্র করে এই উৎসবটা হয়। সবাই ঘুড়ি, ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই ঘুড়ি উড়ায়। আবাল বৃদ্ধ বনিতা এবং নতুন ঢাকা থেকে এই কালচারটা দেখার জন্য সে নতুন ঢাকা থেকে ছেলে মেয়ে, ইয়াং ছেলে মেয়েরা দেখতে আসতো। আগে সাকরাইন সেই যে একটা আমেজ ছিল সেটা এখন নাই, খুঁজেও পাই না। যদিও এটা আমার পুরান ঢাকার নামই, কিন্তু আমার কাছে মানে এখানে ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।